আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আদালত কর্তৃক ফেরারি ঘোষিত কোনো আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। জোটবদ্ধ নির্বাচন হলেও ব্যক্তির নিজস্ব দলে প্রতীক ব্যবহারের বিধান ও ভোটার প্রতি ব্যয়ের বিধান বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গত ৩টি নির্বাচনের মতো আর কোনো নির্বাচন হবে না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ সালের সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার বলেন, ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য এবং বিনা ভোটে নির্বাচন ঠেকাতে না ভোট ফিরিয়ে এনেছে কমিশন। প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে ন্যায়ের বিপক্ষে ভোট করতে হবে। এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন প্রস্তাব ২০২৫-এ নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ঘোষিত দল, আদালত কর্তৃক ফেরারি আসামি, দল ও ব্যক্তির নির্বাচনী ব্যয় জানাতে হবে ইসিকে। ভোটার সংখ্যা বেশি থাকলে ২৫ লাখের বেশি খরচ করা যাবে। ৫০ লাখ টাকা কোনো দল অনুদান হিসেবে নিতে পারবে, তবে সেটি ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না কোনো ব্যক্তি, না ভোটের সঙ্গে তার লড়াই করতে হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হলেও পদ বাতিল হতে পারে। জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কমিশনকে তথ্য দিতে হবে প্রার্থীকে। রিটার্নিং অফিসার আসনের ভোট স্থগিত বা বাতিল করতে পারবেন। প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রের ভোট বাতিল করতে পারবেন। ভোট কেন্দ্রে সাংবাদিকদের চলাচল সীমিত করা হবে। কেউ নির্বাচনী আইন ভাঙলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড। নির্বাচন কমিশনার বলেন, আগের মতো পক্ষপাত দুষ্ট নির্বাচন হতে দেয়া হবে না। সেই ইলেকশনে সম্ভবত ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না। সেই ইলেকশনে সম্ভবত ভোট কেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না। এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে, তারপর হচ্ছে ভোটারের এজেন্ট, আর সহযোগী হিসাবে থাকবে হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা এবং অবজারভারগণ। তিনি বলেন, পুলিশ র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনী, কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে এটার একটু নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এসপি এবং ওসি বদলি লটারির মাধ্যমে হলেও ডিসি ও ইউএনওর ক্ষেত্রে তা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। আর আসছে নির্বাচনে প্রশাসনে কেউ পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সকালে সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শকের সাথে বৈঠক শেষে এসব বলেন তিনি। নির্বাচনের আগে নতুন ২,০০০ পদোন্নতি দিয়ে আরও ২,০০০ এএসআই নিয়োগের অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। দেশের রাজনীতিতে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন আলোচনা, তবে সব ছাপিয়ে দেশ জুড়েই মূল আলোচনা আগামী জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো এএসআই পদে ২,০০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে পুলিশ বাহিনীতে। আইন ও বিধি মেনে সেই প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করতে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন পুলিশের মহাপরিদর্শক। সিনিয়র সচিবের সাথে বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের আগে এএসআই পদে মোট ৪,০০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪,০০০ এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, নির্বাচনী দায়িত্ব পালনে এই নিয়োগ যথেষ্ট কিনা। আমরা তো ৮,০০০ এএসআই এর কথা বলেছিলাম। আর আগামী নির্বাচনকে সবার সামনে মডেল নির্বাচন হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রশাসন কাজ করছে বলে জানান জনপ্রশাসন সচিব। বলেন, বিগত 3টি নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে দায়িত্ব পালন করা হয়েছে, এবার তা আর হবে না। কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সকলেই চাই একটা মডেল, একটা আমরা কি বলবো, গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক। কখনো কোনো দিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি,
এখনও হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিটলিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী নির্বাচন কমিশনই প্রশাসনের রদবদল করবে বলেও জানান সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মহেশখালী মাতারবাড়ি শুধু একটা ফ্যাসিলিটিং জোন হিসেবে নয়, বরং সেখানে একটি নতুন শহরের জন্ম হবে। সমুদ্রই হবে বিশ্বের সাথে সংযোগে মহাসড়ক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা এর সদস্যবৃন্দের সাথে এক সাক্ষাৎকারের সময় এসব কথা বলেন তিনি। পরবর্তীতে বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে মহেশখালী মাতারবাড়ি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সংস্থাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। বলেন, ইতোমধ্যে 120 দিনে পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হচ্ছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় হ্রাস এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করা, এসব লক্ষ্য নিয়ে কাজ করবে মিডা। এ সময় তিনি বলেন, পুরো কমার্শিয়াল হাব থেকে $150 বিলিয়ন জিডিপিতে যুক্ত হবে। ডাকসু নির্বাচন হতে বাধা নেই, আপিল বিভাগের এমন রায়কে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু নির্বাচনে প্রার্থীরা। রায়ের পরপরই উৎসবমুখর পরিবেশে পুরোদমে প্রচারণা শুরু করে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে নারী প্রার্থীকে কটূক্তি করায় আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে ডাকসু নির্বাচন নিয়ে জটিলতা কেটে যাওয়ায় আবারও প্রচারণায় সরগরম হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আদালতের এমন রায়কে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। আদালতের এই রায়কে আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের তালবাহানা সহজে মেনে নেবে না, তো তাদের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। যারা জলঘোলা করার চেষ্টা করছে, যারা নতুন করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদেরকে 9 তারিখে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে। রায়কে ইতিবাচক বললেও নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই শিক্ষার্থীরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন শিক্ষার্থীরা রুখে দেবে। জুলাইয়ে যেভাবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো জাতিকে রাস্তা দেখিয়েছিল, একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন ধরনের লেভেল প্লেইং ফিল্ড, সেটি যেন এনশিওর হয়, এমন একটি পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করে, যেখান থেকে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহী হবে। আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাচ্ছি। শিক্ষার্থীদের এই অধিকারকে হরণ করতে চান, বানচাল করতে চান, আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। শিক্ষার্থীরা ব্যালটে আপনাদের জবাব। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সার্বিক বিষয় নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবারও স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগাতার সাইবার বুলিংয়ের অভিযোগ এনেছেন। সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন। একই সঙ্গে ছাত্র শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে আরও বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবির ও জামায়াতকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। রাকিব আরও বলেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং হয়রানিতে জড়িত। মানববন্ধনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি এক নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার কারণে ছাত্র শিবিরের এক গুপ্ত সদস্য তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা জড়িত রয়েছে। ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।
রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বিকেল 5টার দিকে পল্টন মোড়ে অবস্থান নিয়ে 1 ঘণ্টা সড়ক অবরোধ শেষে বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশ করে কর্মসূচি শেষ করে তারা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলা বিচার করতে হবে। ঘোষণা দেন আগামী 5 সেপ্টেম্বর বিকেল 3টায় শাহবাগ মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সংহতি সমাবেশে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পুরোপুরি ঝুঁকি মুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে। এদিকে নূরকে দেখতে গিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানান, নূরের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই সময় নূরের উপর হামলার ঘটনা সরকারের কোনো না কোনো পর্যায়ের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই এই হামলার নির্দেশদাতাদের খুঁজে বের করাও সরকারের দায়িত্ব বলে জানান তিনি। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে চরম নিন্দনীয় এবং রহস্যজনক হামলা চালিয়েছে তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের। এই আক্রমণের দায় দায়িত্ব সরকার নিতে পারে না, কারণ এই সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো নির্দেশে। এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি জানতে চায় যে এই আক্রমণের পেছনে উস্কানিদাতা কারা ছিলেন এবং নির্দেশদাতা কারা ছিলেন। নূরের শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত, দেশেই তার চিকিৎসা সম্ভব। তবে ফলো আপের জন্য দেশের বাইরে যাবেন কিনা তা পরিবারের সিদ্ধান্ত বলে জানান তিনি। স্টেবল আছেন এবং ওনার উন্নতি হচ্ছে এবং যেটুকু যে নার্জাল বোন ফ্র্যাকচার অথবা ম্যাকজিলা ফ্র্যাকচারের ক্ষেত্রে জাস্ট মানে এই ট্রিটমেন্ট যেটা চলছে এটা কন্টিনিউ করলেই মানে কনজারভেটিভ ট্রিটমেন্টেই উনি আস্তে আস্তে ভালো হয়ে উঠবেন। বোর্ডের রিকমেন্ডেশন হচ্ছে উনি যে নেক্সট ফলো আপ করবেন, নেক্সট ফলো আপটা উনি চাইলে বাংলাদেশেও করতে পারেন, বাইরেও করতে পারেন, উনি যদি ইচ্ছা করেন। এই মুহূর্তে তার চিকিৎসার পাশাপাশি বিশ্রাম প্রয়োজন, নতুন করে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করারও অনুরোধ জানান তিনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে জামায়াতে ইসলামের নেতা ও প্রাক্তন সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলা ও সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার ট্রাইব্যুনালে আজ এই অভিযোগ জমা দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। এ সময় অপর 2 সাক্ষী আলতাফ হাওলাদার ও মোহাম্মদ মাহতাব উদ্দিন হাওলাদার তার সাথে ছিলেন। তারাও জানান তাদের ভয়ভীতি দেখিয়ে সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। কাল কোয়াবের সভাপতি পদে নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন। বিকেল 3টায় শুরু হবে ভোট গ্রহণ। এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে আগ্রহী সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। নিলয় মজুমদারের রিপোর্ট। একাডেমি ভবনের এক প্রান্তে চলছে নির্বাচনের প্রস্তুতি। প্রথমবারের মতো কোয়াবের সভাপতি পদে হবে লড়াই। 215 জন ভোটারের ভোটে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমানে এখনও মাঠের ক্রিকেট খেলে যাওয়া মোহাম্মদ মিঠুনের মধ্যেই একজন দায়িত্ব পাবেন ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠনের। যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য থাকছে ভার্চুয়ালি ভোট দেওয়ার সুযোগ। এক্সাইটমেন্ট থেকেও আমি বলবো যে এখানে আরেকটা জিনিস কাজ করছে, যেটা আমাদের একত্রিত হওয়া সবাই একসাথে, এটা সবচেয়ে বেশি কাজ করছে। আমি মনে করি যে এখানে এই প্ল্যাটফর্মে সবাই যখন ফর্মাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়াররা একসাথে আসবে, এখানে ক্রিকেটের জন্য আরও কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পাবো। এই ভোট গ্রহণ দিয়ে জোরালো হয়ে গেল ক্রিকেট আঙ্গনে নির্বাচনী হাওয়া। আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এখন কিছু জিনিস আছে যে ফর্মার ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সিতে,
তো এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে। তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি, আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। ভোটারদের তালিকায় নাম না থাকায় কোয়াবের নির্বাচনে ভোট দিতে পারবেন না দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।